আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। দেশের প্রথম ডিজিটাল সিটি হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে সিলেট। 126 পয়েন্টে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা। ভারতের দিল্লিতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পর বাংলাদেশে ফিরেছেন 23 বাংলাদেশি। ইতালি থেকে ফিরেছেন 142 বাংলাদেশি। হাজি ক্যাম্পের অস্থায়ী কোয়ারেন্টাইনে থাকা নিয়ে প্রবাসীদের ক্ষোভ। বাংলাদেশ এখন করোনা ভাইরাস মুক্ত, আইসোলেশনে থাকা 3 জনের সবাই সুস্থ। সিলেট আওয়ামী লীগ আয়োজিত মুজিব বর্ষের অনুষ্ঠানে আধুনিক নার্সিং পেশার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। সিলেটে রিকশা চালক ও পথচারীদের মধ্যে ব্লাড সোলজার সোসাইটির মাস্ক বিতরণ। গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে খুন, আটক 2। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশের প্রথম ডিজিটাল সিটি হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে সিলেট। এর অংশ হিসেবে নগরীর 126টি অ্যাক্সেস পয়েন্টে চালু হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের স্মার্ট সিটির পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে সিলেট। ফ্রি ওয়াইফাই ইউজার নেম দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশ। ইতিমধ্যে প্রকল্পটির আওতায় নগরীর বিভিন্ন স্থানে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে, ফলে বিভিন্ন স্থানে ফ্রি ওয়াইফাই ব্যবহারও শুরু হয়েছে। তবে পুরো প্রকল্পটির কাজ শেষ করতে আরও প্রায় 1 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্প বাস্তবায়িত হওয়ার মধ্য দিয়ে সিলেট 1 আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে বলে মনে করছেন সিলেটের মানুষ। নির্বাচনের আগে তিনি আলোকিত উন্নত সিলেটের যে স্বপ্ন দেখিয়েছিলেন, তাতে সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। সে লক্ষ্যে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা, ওভারহেড কেবল লাইন অপসারণ করে আন্ডারগ্রাউন্ড করাসহ বিভিন্ন প্রকল্পের কাজ এখন দ্রুত এগিয়ে চলছে। এসব উন্নয়ন কাজ শেষ হলে সিলেট পুরোপুরি স্মার্ট সিটিতে রূপান্তর হবে বলে মনে করছেন নগরবাসী। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জিন্দাবাজার, চৌহাট্টা, দরগা গেট, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় ডিজিটাল বাংলাদেশ ওয়াইফাইয়ের সিগন্যাল পাওয়া যাচ্ছে। ফ্রি ওয়াইফাই ব্যবহার করে অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে ইন্টারনেট ব্রাউজ করতেও দেখা গেছে। তবে ব্যবহারকারীরা বলছেন ওয়াইফাইয়ে এখনও তারা কাঙ্ক্ষিত গতি পাচ্ছেন না। প্রকল্প সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রতিটি অ্যাক্সেস পয়েন্টে একসাথে 500 জন যুক্ত হতে পারবেন। এর মধ্যে একসঙ্গে 100 জন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভারতের দিল্লিতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পর বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় ঢাকায় ফিরেছেন 23 বাংলাদেশি। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। শনিবার বিকেল 3টার কিছু আগে ইন্ডিগোর একটি ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিকেল চেক আপ করা হয় এবং তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকা পড়া এই বাংলাদেশিদের ভারত সরকারের বিশেষ প্লেনে অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে দিল্লিতে আনা হয়। নয়াদিল্লির উপকণ্ঠে চাহালায় কোয়ারেন্টাইন ক্যাম্পে রাখা হয় তাদের। বাংলাদেশি নাগরিকদের ভারতে আসার পর দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন তাদের বিশেষ সুযোগ সুবিধা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় তারা ইন্ডিগো ফ্লাইটে দ্রুত দেশে ফিরলেন। ইতালি থেকে দেশে ফিরেছেন 142 বাংলাদেশি। শনিবার দুপুরে একটি বিমান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিমানবন্দরে পৌঁছার পর তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তবে কোয়ারেন্টাইনে না যেতে বিক্ষোভ করেছেন ইতালি ফেরতরা। এ সময় তারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর চড়াও হয়ে গালিগালাজ করেন। হজ ক্যাম্পের প্রধান গেটে এসে বিক্ষোভ ও গেট ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করেন অনেক প্রবাসী। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় প্রবাসীরা বলেন, আমরা ইতালিতে একবার টেস্ট করে এসেছি। শাহজালাল বিমানবন্দরে আমাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। এরপরও কেন আমাদের কোয়ারেন্টাইনে রাখা হলো এটা বুঝতে পারছি না। বিক্ষোভ শুরুর 10 মিনিটের মধ্যেই প্রবাসীদের সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ। বাংলাদেশ এখন করোনা ভাইরাস মুক্ত। যে 3 জন চিকিৎসাধীন ছিলেন তাদের সবাই সুস্থ হয়ে উঠেছেন। সর্বশেষ রোগীর পরীক্ষার ফলাফল এসেছে নেগেটিভ। আরও একবার পরীক্ষার পর তাকেও কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। শনিবার সকাল 10:15টায় মহাখালীতে IEDCR কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি আরও জানান, গত 24 ঘন্টায় করোনা আশঙ্কায় 24 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কেউ শনাক্ত হননি। এছাড়া এখন পর্যন্ত 9 জন হাসপাতালে আইসোলেশনে আছেন। এছাড়া 4 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেবিনা জানান, করোনা আক্রান্ত 3 জনের 1 জন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।
দুইবার পরীক্ষার পর নেগেটিভ আসায় অন্য একজন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিলেও শেষমেশ পারিবারিক কারণে তিনি বাড়িতে যেতে না চাওয়ায় এখনও হাসপাতালেই আছেন। বাকি একজনের পরীক্ষার টেস্টের ফলাফলেও করোনা নেগেটিভ এসেছে। দ্বিতীয়বার টেস্টটি যদি নেগেটিভ আসে তাহলে তিনি ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুজিব বর্ষের ৮ম দিনে শনিবার অনুষ্ঠিত হয়েছে আধুনিক নার্সিং পেশার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা। সিলেট জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। আলোচনা সভার আগে নার্সরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। দীর্ঘ শোভাযাত্রাটি রিকাবিবাজার পয়েন্ট হয়ে জেলা স্টেডিয়ামস্থ আলোচনা সভাস্থলে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক শত নার্স অংশ নেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সিলেট ৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান, উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান, ওসমানী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আক্তার। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট নার্সিং কলেজ ইনস্টিটিউটের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী, সীমান্তিক নার্সিং কলেজ ইনস্টিটিউটের সহকারী কার্যনির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক ফাতেহা জান্নাত মৌ, আরটিএম আই নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শিউলি আক্তার, আলামিন নার্সিং কলেজ ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী, সুরমা নার্সিং কলেজ ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহিদা ইয়াসমিন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ডক্টর আয়েশা বেগম ও নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলেমান আহমদ। সিলেটে রিকশা চালক ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে ব্লাড সোলজার সোসাইটি। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বন্দরবাজার পর্যন্ত সংগঠনের সদস্যরা হেঁটে হেঁটে মাস্ক বিতরণ করেন। সংগঠনের সদস্যরা জানান, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশের কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে মাস্কের দাম বৃদ্ধি করেছে। এর প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন। এসব মাস্ক শ্রমজীবী ও গরিব লোকজনকে ধুলোবালু ও ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করবে বলেও জানান তারা। মাস্ক বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির। সংগঠনের পক্ষ থেকে ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম শাকিল, সাবেক সভাপতি তানিম মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক হুসাইন আহমদ তুহিন, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নুমান, অর্থ সম্পাদক সৌরভ বণি, মহিলা বিষয়ক সম্পাদক সাহারা তুলি, কোষাধ্যক্ষ আব্দুর রহমান। সিলেটের গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। শুক্রবার রাত 11:30টার দিকে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের নলজুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে রাতে একই গ্রামের ইসমাইল আলী ও তার লোকজনের সাথে আব্দুর রহিমের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইসমাইল আলীর লোকজন আব্দুর রহিমকে মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত 1:30টার দিকে তিনি মারা যান। এদিকে শনিবার সকালে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত ইসমাইল আলী ও তার স্ত্রী শারমিন বেগম পালিয়ে যাওয়ার সময় জাফলং চা বাগান থেকে তাদেরকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।